তো আমাদের সায়েন্স লাইভের অনলাইন ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রানবীর রহমান খান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বুয়েট, তোমাদের সাথে থাকবো। সো তোমাদের কার কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টার লেকচার 9 শুরু করছি। আর লেকচার 9 হচ্ছে আমাদের আজকে ভেক্টর চ্যাপ্টারের লাস্ট লেকচার। আজকের লেকচারের মাধ্যমে আমরা ভেক্টর চ্যাপ্টারের বাকি যে অংশ ছিল ক্রস প্রোডাক্ট সেটা শেষ করব, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা লেকচার শেষে তোমাদের প্রশ্নগুলো অবশ্যই করবে। তো লেকচার 9 আমরা শুরু করছি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান কিভাবে বের করতে হয় সেটা দিয়ে। বাট আমরা যেহেতু ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা করি নাই, সেই কারণে আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে সামান্য ধারণা থাকতে হবে, কারণ ক্রস প্রোডাক্ট করার সময় ম্যাট্রিক্সের হেল্প প্রয়োজন। সো যেহেতু ম্যাট্রিক্সের হেল্প প্রয়োজন এবং আমরা ম্যাট্রিক্সটা শুরুই করি নাই ম্যাথমেটিক্সে, তো সেই কারণে আমি ম্যাট্রিক্স সম্পর্কে শুধু খুব সামান্য কিছু আইডিয়া দিব, এবং এখানে শুধু দেখাবো ম্যাট্রিক্স এর মান কিভাবে বের করতে হয়। ম্যাট্রিক্স কি সেটা তোমরা আহ সেটা তোমরা ম্যাথমেটিক্সে যখন ম্যাট্রিক্স করবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। সো আপাতত ম্যাট্রিক্স যেহেতু পড়ছি, তাই ম্যাট্রিক্স কি সেই ধারণা থাকাটা অত্যন্ত প্রয়োজন। সো ম্যাট্রিক্স কি, কেউ যদি তোমাকে প্রশ্ন করে ম্যাট্রিক্স কি, সো ম্যাট্রিক্স হচ্ছে কতগুলা ডাটার ম্যাথমেটিক্যাল কম্বিনেশন। সো ম্যাট্রিক্স হচ্ছে কতগুলা ডাটার ম্যাথমেটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে ডাটাগুলোকে কেন ম্যাথমেটিক্যালি অ্যারেঞ্জমেন্ট করতে হয়? কারণ আমি যদি ডাটাগুলা ম্যাথমেটিক্যালি অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে ডাটাগুলা ম্যানিপুলেট করতে এবং ডাটাগুলা নিয়ে ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করা অনেক সহজ হয়। সো সেই কারণে ম্যাট্রিক্স আমরা ব্যবহার করি। এবং ম্যাট্রিক্সের যদি সবচাইতে গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশনটা বা আমরা যে অ্যাপ্লিকেশনটা ইন্টারমিডিয়েটে আলোচনা করবো, সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে এই টাইপের ইকুয়েশন সলভ করা, যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, এক্স প্লাস টুয়াইস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2, এক্স প্লাস ওয়াই প্লাস টুয়াইস জেড ইকুয়ালস টু 3 যদি হয়, তাহলে সলভ ফর এক্স ওয়াই এবং জেড। সো এক্স এর মান, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে আলোচনা করব। বাট আমরা যেহেতু ফিজিক্সে ম্যাট্রিক্স পড়ছি, তো আমরা এই সলভটা দেখাবো না, জাস্ট তোমাদের জানার জন্য যে এটা হচ্ছে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন। সো ম্যাট্রিক্সে এই সকল ক্ষেত্রে ম্যাট্রিক্সটা ব্যবহার করা হয়। আরো অনেক ফিল্ড আছে ম্যাট্রিক্সের, বাট আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি না। তো আমাদের এখন দরকার ম্যাট্রিক্সের মান কিভাবে বের করব। সো আমরা শুধু চাই ম্যাট্রিক্সের মান কিভাবে বের করব। সো মান বের করার আগে এই যে এখানে যেগুলো আছে, এ একটা ম্যাট্রিক্স, মনে রাখবে এ একটা ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করা হয়। সো দুইটা দাগ, এই দাগ এবং এই দাগ, এই দাগ দ্বারা ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়। সেটা একটা ডিটারমিনেন্ট। সো এই ডিটারমিনেন্টে দেখো, এই A11 এটা একটা এলিমেন্ট বা ম্যাট্রিক্সের একটা উপাদান, A12 এটাও ম্যাট্রিক্সের একটা উপাদান, A13 এটাও ম্যাট্রিক্সের একটা উপাদান। সিমিলারলি এখানে যে ছয় ধরনের উপাদান আছে এখানে। সো A11, সো এখানে A11, A21, A31 এই সবগুলাই ম্যাট্রিক্সের এলিমেন্ট বা এই ম্যাট্রিক্সের উপাদান। এবার এই ম্যাট্রিক্সের এই বরাবর, এই ম্যাট্রিক্সের এই বরাবর এটা হচ্ছে ম্যাট্রিক্সের রো। এটা হচ্ছে ম্যাট্রিক্সের রো। এটা হচ্ছে এই বরাবর যা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের রো, আর এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের কলাম। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের রো। দেখো এখানে কয়টা রো আছে, এখানে একটা রো, দুইটা রো, তিনটা রো। এখানে তিনটা রো আছে। আমি যে একটা ম্যাট্রিক্স লিখে রাখছি, এই ম্যাট্রিক্সের তিনটা রো আছে। আর এখানে কলাম হচ্ছে তিনটা। এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এবং এটা হচ্ছে থার্ড কলাম। এই যে আমি এই ম্যাট্রিক্সটা লিখে রেখেছি, এখানে তিনটা কলাম এবং তিনটা রো রয়েছে। So, আমরা এবার দেখবো ম্যাট্রিক্সের মান কিভাবে বের করা হয়। ধরো এই একটা ম্যাট্রিক্স যার উপাদান হচ্ছে 2, 1, 3, 4, 5, 6, 7, 8, 9। সেটা একটা ম্যাট্রিক্স। আমরা যদি ম্যাট্রিক্সের মান বের করতে চাই, তাহলে মান বের করার সময় দেখো আমরা সবসময় এই রো বরাবর মানটা বের করব। আবার বলছি, আমরা ম্যাট্রিক্সে মান বের করার সময় এই রো বরাবর মানটা বের করব। তুমি চাইলে যে কোনো কলাম বা যে কোনো রো বরাবর মান বের করতে পারো,
বাট আমরা এখন সুবিধার জন্য শুধু আমরা এই ফার্স্ট রো বরাবর মানটা বের করব। এই মান বের করার জন্য করতে হয় ফার্স্ট আমরা এখানে যে 2 আছে এই রো বরাবর প্রথম যে এলিমেন্ট, যে এই এলিমেন্টটা ফার্স্ট আমরা সেই এলিমেন্টটা লিখবো। সো 2 লিখবো, 2 এর সাথে আমরা গুণ করব। দেখো 2 যেখানে আছে সেই রো আর সেই কলাম বরাবর যারা থাকবে তারা সবাই বাদ। সো 2 যে রো বরাবর আছে, 2 হচ্ছে যে এই রো বরাবর আছে, সো এই রো বরাবর যারা আছে তারা বাদ। এবং 2 যে কলাম আছে, 2 দেখো এই কলাম বরাবর আছে, অর্থাৎ এইটাও বাদ। সো আমরা জিনিসটা এভাবে ঢেকে দিতে পারি। সো যেহেতু এরা বাদ, যেহেতু যেহেতু আমার এই রো আর এই কলামটা বাদ, তাই আমরা এই জিনিসটা এভাবে ঢেকে দিই। সো আবার দেখো বাকি থাকছে কি, বাকি থাকছে 5, 6, 8 আর 9। সো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মানটা বের করতে হয় বা গুণ করতে হয় হচ্ছে, একটা হচ্ছে এই ডিরেকশন আর তারপর দিতে হয় এই ডিরেকশনে। অর্থাৎ গুণ করার ক্ষেত্রে আমি প্রথমে উপর থেকে নিচে আসব, তারপর নিচের থেকে উপরে যাব। দেখো আমরা যেহেতু ফার্স্টে উপর থেকে নিচে আসতে হবে, অর্থাৎ আমার 5 থেকে 9 আসতে হবে। তো আমি যদি 5 আর 9 গুণ করি, তাহলে 9 মাল্টিপ্লাই 5, অ্যান্সার আসে আমার 45। অ্যান্সার 45। সো দেখো আমি ফার্স্টে যে এই ডিরেকশনের মাল্টিপ্লিকেশনটা শেষ করেছি। এই ডিরেকশন বরাবর যেটা গুণ 5 আর 9 গুণ করতে হবে। সো 5 আর 9 গুণ করলে আমার পাই হচ্ছে অ্যান্সার 45। সো 45 লিখেছি। তারপর দেখো যে এই ডিরেকশন বরাবর গুণ করতে হবে, তারপর আমার এই ডিরেকশন বরাবর গুণটা করতে হবে। সো এই ডিরেকশন বরাবর আমরা কিভাবে গুণ করব? এই ডিরেকশন বরাবর গুণ মানে এইটা আর এইটা গুণ। সো এই ডিরেকশন বরাবর গুণ মানে এইটা আর এইটা গুণ। সো 6 আর 8 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমার 48। অ্যান্সার হচ্ছে আমার 48। আর এইটার মাঝখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হয়। এই দুটার মাঝখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করতে হয়। সো বুঝতে পারছো আমরা ফার্স্ট ক্যালকুলেশনটা কিভাবে করলাম। আমরা ফার্স্টে 2 নিয়েছি, আমরা ম্যাট্রিক্সের গুণ করব এই রো বরাবর। সো আবারও বলছি এটুকু, আমরা ম্যাট্রিক্সের রো বা কলাম যে কোনো বরাবর গুণ করতে পারি, বাট আমাদের সুবিধার জন্য আমরা ম্যাট্রিক্সের রো বরাবর গুণ করছি। সো এই প্রথম রো এর ফার্স্ট উপাদানটা হচ্ছে আমাদের 2, সেই জন্য ফার্স্ট এখানে 2 লিখলাম। সো 2 যে রো এবং যে কলাম বরাবর আছে সেই রো এবং সেই কলাম বাদ, সেই রো আর সেই কলাম বাদ, সেই রো আর সেই কলাম বরাবর বাকি রেখে আমাকে এই চিহ্ন যেভাবে কাজ করে এই চিহ্নের মতো করে আমাকে গুণ প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। সো এই চিহ্ন বরাবর দেখো ফার্স্টে আসছে কি এইটা, অর্থাৎ আমার উপর থেকে নিচে গুণ করতে হবে। উপর থেকে নিচে গুণ করলে আসে 45 বিয়োগ, তারপর আমরা যে এই গুণটা আছে এই চিহ্ন বরাবর গুণ চালিয়ে যেতে হবে। এই জন্য দেখো নিচেরটার সাথে উপরেরটা গুণ। তো আমি যদি নিচেরটার সাথে উপরেরটা গুণ করি, তাহলে 6 আর 8 গুণ করলে হয় 48, মাঝখানে মাইনাস, সো -48। এবার দেখো আমি যেহেতু এর বরাবর গুণ করছি, তাহলে এর বরাবর আমার সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে 1। সো সেকেন্ড এলিমেন্টের আগে মাইনাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়। সেকেন্ড এলিমেন্টের গুণের আগে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়। সো এই মাইনাস চিহ্ন সহ সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 1। সো এবার দেখো 1 কি এই রো এবং এই কলাম বরাবর আছে। সো 1 আছে হচ্ছে আমাদের এই রো আর এই কলাম বরাবর। সো তাহলে আমি এই রো আর এই কলামকে বাদ দেব। তো তাহলে আমি এই রো আর এই কলাম বাদ দেব। এই রো এবং এই কলাম বাদ দিলে দেখো আবার এই একই চিহ্ন, এই চিহ্ন বরাবর আমি গুণটা চালিয়ে যাব। সো ফার্স্টে উপরটার সাথে নিচেরটা গুণ। দেখো আমি যদি উপরটার সাথে নিচেরটা গুণ করতে চাই, তাহলে গুণ করতে হবে 4 এর সাথে 9 গুণ করতে হবে আমাদের। কারণ মাঝখানের এই রো এবং এই কলামটা হচ্ছে এবার বাদ, কারণ 1টা এই রো এবং এই কলামের মধ্যে অবস্থিত। সো 4 আর 9 গুণ করলে হচ্ছে 36, তার থেকে বিয়োগ করতে হবে হচ্ছে এবার নিচেরটার সাথে উপরেরটা গুণ করতে হবে। সো নিচেরটা আছে 7, উপরে আছে 6। সো 6 আর 7 এর মাল্টিপ্লাই হচ্ছে 42। 6 আর 7 এর মাল্টিপ্লাই হচ্ছে 42। এবার দেখো আমি যেহেতু এই রো বরাবর গুণটা করে যাচ্ছি, সো ফার্স্টে 2 এর সাথেও গুণ করেছি, আবার 1 এর সাথেও গুণ করেছি। এবার গুণের জন্য বাকি হয়েছে শুধু আমার 3। সেবার গুণের জন্য শুধু আমাদের 3 বাকি রয়েছে। সো এজন্য আমি পজিটিভ 3 লিখবো। সো পজিটিভ 3 লেখার পর দেখো 3 যেখানে আছে, সো সেই কলাম এবং সেই রো বাদ। সো 3 যেহেতু এখানে আছে,
তো তাহলে এই রো বাদ যাবে, এবং 3 যেহেতু এই কলাম বরাবর আছে, তাই এই কলামও এরকম বাদ যাবে। সো বাকি থাকলো কি 4, 5 আর 7 আর 8 গুণ করতে হবে আমাকে এই নিয়ম অনুসারে, এই চিহ্ন অনুসারে আমাকে গুণ করতে হবে। সো এই চিহ্ন অনুসারে যদি গুণ করতে চাই, তাহলে দেখো ফার্স্টে উপরটার সাথে নিচেরটা গুণ, অর্থাৎ 4 এর সাথে 8 গুণ। তো 4 এর সাথে 8 গুণ করে অ্যান্সার আছে আমার 32। আর 32 থেকে বিয়োগ করতে হবে হচ্ছে আমাদের নিচেরটার সাথে উপরেরটার গুণ, অর্থাৎ এই নিচেরটার সাথে এই উপরেরটার গুণ। সো 32 থেকে বিয়োগ করতে হবে হচ্ছে 7 আর 5 এর মাল্টিপ্লিকেশন হচ্ছে 35। সো 35। সো আমি আশা করি ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখানে -1 বা এখানে তো মনের আগে মাইনাস নাই, তাহলে মাইনাস কি কারণে ব্যবহার করছি। সো ম্যাট্রিক্সের প্রথম অনুসারে, ম্যাট্রিক্স গুণনের প্রথম অনুসারে প্রত্যেকটা এলিমেন্ট এটা যদি পজিটিভ হয়, তাহলে এটা গুণ করার সময় এটা নেগেটিভ ধরতে হবে, এটা পজিটিভ ধরতে হবে। তো সবসময় এই বরাবর চিহ্নটা এইভাবে চিহ্নটা কাজ করে। সো দেখো 2 এর আগে পজিটিভ এমনিতেও আছে, আর 2 এর আগে আমরা সাইন কনভেনশন অনুসারে সবসময় পজিটিভ ধরি। কি কারণে ধরি বা কিভাবে পজিটিভ ধরি এটা ম্যাথমেটিক্স যখন ম্যাট্রিক্স করানো হবে, তখন তোমাদের ম্যাথমেটিক্স টিচার আরো ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিবে। তো কি কারণে ম্যাট্রিক্সে আমরা এখানে পজিটিভ ধরি, আর বা এই 1 এর আগে কেন বা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম, বা এই 1 এর আগে কেন মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়, এটা ম্যাথমেটিক্স যখন ম্যাট্রিক্স পড়বা তখন তখন তোমরা ভালোভাবে জানতে পারবা। বাট আমি যেহেতু ম্যাট্রিক্স পড়াচ্ছি না, এবং আমার এইগুলোর জন্য যেহেতু ম্যাট্রিক্স দরকার, সে কারণে আমি জাস্ট তোমাদের ম্যাট্রিক্স এর খুবই সামান্য আইডিয়া দিয়েছি ম্যাট্রিক্স এর মানটা কিভাবে বের করতে হয়। মান বের করার জন্য আমরা এই রো বরাবর যাব। সবসময় আমরা মনে রাখবে আমরা এই রো বরাবর মানটা বের করব। রোর ভাইয়া, প্রথম উপাদান হচ্ছে 2। হ্যাঁ, বলো। রো যদি অনেকগুলা থাকে, এটা এই 4টা থাকে, হ্যাঁ, 4টা। হ্যাঁ, গুড কোশ্চেন। সো এটা হচ্ছে তোমার 3 × 3, এটা হচ্ছে তোমার 3 × 3, অর্থাৎ 3টা রো। দেখো 1টা 2টা 3টা রো, আর 1 2 3 3টা কলাম, তাই না? 3 × 3 ডাইমেনশন। এবার আমি কেন 3 × 3 ডাইমেনশন করলাম, আমি কেন 2 × 2 ডাইমেনশন বা 4 × 4 ডাইমেনশনের ম্যাট্রিক্সে গেলাম না? কারণ আমার ফিজিক্সে 3 × 3 ডাইমেনশনের ম্যাট্রিক্সটা দরকার। যেহেতু আমার 4 × 4 ডাইমেনশনের ম্যাট্রিক্স দরকার নাই ফিজিক্সে, সেহেতু তোমরা 4 × 4 ডাইমেনশনের ম্যাট্রিক্স নিয়ে কিভাবে কাজ করতে হয় এটা তোমাদের ম্যাথমেটিক্স টিচারের কাছে প্রশ্ন করবা। হ্যাঁ, এই প্রশ্নটা ম্যাথমেটিক্স এ যখন ম্যাট্রিক্স করানো হবে তখন ওনার কাছে প্রশ্ন করবা, তার কাছে প্রশ্ন করবা। So, আমার 3 × 3 ডাইমেনশন দরকার, সো আমি 3 × 3 ডাইমেনশন ম্যাট্রিক্সটা বুঝাইয়া তোমাদের ম্যাট্রিক্স এই ফিজিক্স শুরু করছি, এই গুণটা শুরু করব। সো দেখো আমরা ফার্স্টে এই রো বরাবর গুণটা চালাবো। সো দেখো 2 যে রো এবং যে কলামে থাকবে, সো 2 এই রোতে আছে, এই কলামে আছে। সো এই রো আর এই কলাম বাদ, এই রো এবং এই কলাম বাদ, এই রো এবং এই কলাম বাদ দিলে ফার্স্টে দেখো 2 লিখবো। 2 লেখার পর আমরা সবসময় এই চিহ্ন অনুসারে গুণ করব। সো ফার্স্ট উপরেরটার সাথে নিচেরটা গুণ। সো 5 আর 9 গুণ করে লিখবো 45। তার সাথে বিয়োগ করব নিচেরটার সাথে উপরেরটার গুণফল। সো নিচেরটার সাথে উপরেরটার গুণফল হচ্ছে 48। সো তোমাদের আরো কোনো প্রশ্ন আছে কি যে কিভাবে গুণ করতে হয়? তারপর যখন আমরা 1 এ যাব, সো 1 এর আগে ফার্স্ট একটা মাইনাস ব্যবহার করব। কি আর কারণে যদি মাইনাস ভাই ব্যবহার করছি? হ্যাঁ, ওইটা যদি হ্যাঁ, বলো বলো। মাইনাস থাকতো, প্রথমেই মাইনাস থাকতো, হ্যাঁ, যদি প্রথমে মাইনাস থাকতো, ধরো তার মানে এখানে যদি 2 এর প্রথমে ওখানে যদি -1 থাকতো। 2 এ হ্যাঁ, যদি যদি মাইনাস, হ্যাঁ 2 যদি যদি মাইনাস, মাইনাস থাকতো তাহলে এখানে আমি একটা মাইনাস দিতাম, তাহলে এখানে একটা মাইনাস দিতাম। 1 এখানে যদি একটা মাইনাস থাকতো তাহলে দেখো এই মাইনাস এই মাইনাস। সো 1 এর এখানে যদি একটা মাইনাস থাকতো তাহলে হচ্ছে এই যে এখানেও আমি একটা -1 লিখতাম। ধরো আমি এখানে মাইনাস দিয়ে নিলাম, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি একটা মাইনাস দিয়ে নিলাম। তো তাহলে আমি এখানেও মাইনাস দিয়ে শুরু করব, বাট এখানে ফার্স্ট একটা মাইনাস দিতেই হবে, ঠিক আছে? মাইনাস থাক বা না থাক, 2 এর আগে যদি মাইনাস থাকতো তাহলে এখানে 2 এর আগে আমি মাইনাস দিয়ে নিলাম, সমস্যা কি? বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়? আচ্ছা, সো আর যদি কারো কোনো প্রশ্ন থেকে না থাকে তাহলে আমরা দেখো ম্যাট্রিক্সের ভাই এভাবে ভেক্টরে। রাখবো, উত্তর বের করবো না? হ্যাঁ, উত্তর তো বের করবো, উত্তর তো বের করতেই পারবে। এটা তো আমি পুরোটা করি নাই, উত্তর জাস্ট ক্যালকুলেটরে ভাই বসে ওই যে দিবে তাহলে মান বের করতে পারবে। অ্যাপ্লিকেশন যেগুলো বুঝছি ভাই। লিখছেন ওগুলা কি কাজের? এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স দিয়ে এই কোশ্চেন গুলো সলভ করা যায়, ম্যাট্রিক্স দিয়ে এক্স এবং জেড এর মান বের করা যায় ম্যাট্রিক্স এর মাধ্যমে। কিভাবে? সো তার জন্য লিখে রাখছি। হ্যাঁ, কিভাবে বের করা যায় সেটা আমি বলবো না, সেটা ম্যাথমেটিক্স টিচার যখন পড়াবে উনি বের করে দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, ওটা হচ্ছে ম্যাথমেটিক্স এর আন্ডারে, ওটা হচ্ছে উনি পড়াবেন। জাস্ট আমার এটা দরকার নেই, আমি জাস্ট তোমাকে অ্যাপ্লিকেশন দেখাইছি
যাতে তোমরা আসলে জিনিসটা কেন ব্যবহার করে সেটা বুঝতে পারো, এই প্রশ্ন যেন না থাকে। সো দেখো, আমরা এই a vector equals to thrice i cap plus twice j cap minus k cap এবং b vector equals to I cap plus 3j cap minus 4k cap হলে a vector cross b vector, অর্থাৎ আমরা a vector cross b vector এর মান বের করতে চাই। আর আমরা জানি ভেক্টরের ক্রস গুণফলের একটা ভেক্টর রাশি পাওয়া ভাই যায়। আপনার কলম এক So, জায়গাতে আটকে আছে। ভাই আপনার নেট বাফার করছে। হ্যাঁ, এখন আছে? না ভাই ঠিক নাই। ভাই এখনো হ্যাঁ, বাফার করে। এখনো কি সমস্যা হয়? এখনো সমস্যা হইতেছে? জি ভাই এখনো বাফার করে। আচ্ছা, একটু 2-3 মিনিট করতে থাকো, তারপর যদি সমস্যা হয় তাহলে আবার বলবা। হ্যাঁ, হয়তো এটা একটু সাময়িক একটা প্রবলেম। সো আমি আশা করি অল্পক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। ভাই ঠিক হয়েছে ভাই, আচ্ছা, আরেকবার একটু প্রথম থেকে বলেন। হ্যাঁ, কেউ কি কিছু বলতে চাইতেছো? হ্যাঁ, আচ্ছা, ধরো আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান বের করব। আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে করব। সো ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে হচ্ছে, ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে আমাকে এখানে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দিতে হয়। সো আমরা যদি কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান বের করতে চাই, তাহলে আমরা যদি সেটা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেই, তাহলে মান বের করা অনেক সহজ হয়। আবার বলছি, আমরা যদি কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল বের করতে চাই, তাহলে সেটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেই, তাহলে সেটা মান বের করা সহজ হয়। সো ম্যাট্রিক্স আকারে কিভাবে সাজাবো? ফার্স্টে আমরা একটু বেশি আকারে বাফার সাজানোর করতেছে জন্য, নেটটা। হ্যাঁ, খুব বেশি সমস্যা হইতেছে কি আজকে? আচ্ছা, দাঁড়াও। কেমন যেন হয়ে যেতেছে, মানে ঝাপসা ঝাপসা আসছে। এই লাগলে ভাই যে লিভ নিয়ে আর একটা জয়েন দেন। হ্যাঁ, এখনো কি ঝাপসা ঝাপসা দেখা যায়? হ্যাঁ, শুরু করো। সো ম্যাট্রিক্সের মান বের করা যায় যদি আমরা সেটাকে ক্রস প্রোডাক্টের মান বের করা যায় যদি আমরা সেটাকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিই। সো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করার সময় ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেওয়ার জন্য ফার্স্ট আমরা এখানে একটা দাগ দিব এবং এখানে ক্যাপ, তারপর লিখবো জে ক্যাপ। সো দেখো, ফার্স্ট ম্যাট্রিক্স, এই ফার্স্ট ভেক্টর, এই এ ভেক্টর। সো এম ভেক্টরের আই ক্যাপের কম্পোনেন্ট হচ্ছে আমাদের 3, সো সেজন্য আমি এখানে 3 লিখবো। আর সিমিলারলি আমরা এখানে 2 লিখবো, এবং এখানে যেহেতু -1 তাই কে ক্যাপের এখানে -1 লিখবো। এবং সেকেন্ড যে ভেক্টর বি ভেক্টর, তার আই এর কম্পোনেন্ট হচ্ছে 1, সো আমি এখানে লিখবো 1। জে এর কম্পোনেন্ট হচ্ছে 3, সো এখানে লিখবো 3। আর কে এর কম্পোনেন্ট হচ্ছে -4, সো এখানে আমি লিখবো -4। সো মানে কিভাবে বের করতে হয় আশা করি তোমরা সবাই জানো। সো আমরা ফার্স্টে এই রো বরাবর মানটা বের করতে চাই। এই যে ক্রস প্রোডাক্টের যে মানটা, সেই ক্রস প্রোডাক্টের যে মানটা সেটা আমরা এই রো বরাবর বের করতে চাই। সো এই রো বরাবর যদি বের করতে চাই, তাহলে দেখো এর প্রথম উপাদান হচ্ছে আমাদের আই ক্যাপ। সো আমি সে আই ক্যাপ লিখবো। আই ক্যাপ লেখার পর এরকম একটা ব্র্যাকেট দেবো। সো ব্র্যাকেট দেওয়ার পর দেখো আই ক্যাপ যে রো এবং যে কলাম বরাবর আছে, দেখো আই ক্যাপ আমাদের এই রো আর এই কলাম বরাবর আছে। সো আই ক্যাপ যেহেতু এই রো আবার এই কলাম বরাবর আছে, সো আমরা সবসময় এই ডিরেকশন বরাবর ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। সো দেখো, ফার্স্টে উপরেরটার সাথে নিচেরটা গুণ। তো পরের সাথে 2 এর সাথে -4 গুণ, যেহেতু উপরেরটার সাথে নিচেরটা গুণ, 2 এর সাথে -4 গুণ। তো 2 এর সাথে -4 গুণ করলে অ্যান্সার আসে হচ্ছে আমাদের -8। তো দেখো, 2 এর সাথে -4 গুণ করলে অ্যান্সার আসে হচ্ছে আমাদের -8।
আর এরপর আমাদের গুণ করতে হবে এই নিচের হচ্ছে -1, সো 3 আর -1 এর গুণফল -3 আর -3। সো ফার্স্ট আমরা আই ক্যাপ বরাবর, যেহেতু এই রো বরাবর গুণ করছি, তাই ফার্স্টে লিখবো আই ক্যাপ দেওয়ার পর আই ক্যাপ এই রো এবং এই কলাম বরাবর আছে, তাই আই ক্যাপ বাদ। আই ক্যাপ বাদ থেকে ফার্স্টে উপরটার সাথে নিচেরটা গুণ। সো 2 আর -4 এর গুণফল হচ্ছে -8, তারপর একটা মাইনাস চিহ্ন দিতে হয়। সো মাইনাস এই 3 আর -1 এর গুণফল -3, সো ওই -3। তারপর তোমরা সবাই জানো এই জেটার গুণ করার জন্য এখানে ফার্স্ট একটা মাইনাস দিতে হবে এবং তারপর আমাদের জে ক্যাপ লিখতে হয়। সো সেকেন্ড উপাদান জে গুণ করার জন্য এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকবে, আর এখানে প্লাস থাকবে। সো জে এর গুণ করার জন্য ফার্স্ট একটা মাইনাস দিতে হয়। সো সেই মাইনাসটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। সো যে রো এবং যে কলাম বরাবর রয়েছে, সো যে রো এবং যে কলাম বরাবর আছে সেটা বাকি থাকার পর দেখো এই উপরটার সাথে নিচেরটা গুণ। সো 3 সাথে -4 গুণ, 3 সাথে -4 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের -12। সো 3 এর সাথে -4 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের -12 আর উপরেরটার গুণফল। আর বলছি -12 এর সাথে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে নিচেরটার সাথে উপরেরটার গুণফল। সো 1 আর -1 এর গুণফল -1। সো সেই কারণে আবার এখানে লিখছি -1। আর এরপর আমাদের কে ক্যাপ নিতে হবে, কারণ এই রো বরাবর আমাদের লাস্ট উপাদান হচ্ছে কে ক্যাপ। সো কে ক্যাপ যে রো এবং যে কলাম বরাবর রয়েছে সেই রো এবং সেই কলাম বাদ। সো আমি এখানে একটা প্লাস কে ক্যাপ লিখবো। সো প্লাস কে ক্যাপ লিখলাম। প্লাস কে ক্যাপ লেখার পর দেখো এবার উপরটার সাথে নিচেরটা গুণ, এই উপরটার সাথে নিচেরটা গুণ। সো উপরে রয়েছে 3, নিচে রয়েছে 3। সো 3 আর 3 এর গুণফল 9, 3 আর 3 এর গুণফল 9। 9 থেকে আমরা বিয়োগ করতে হবে হচ্ছে আমাদের এই নিচেরটার সাথে উপরেরটার গুণফল। সো নিচে হচ্ছে আমাদের 1, উপরে হচ্ছে আমাদের 2। সো 1 আর 2 এর গুণফল হচ্ছে আমাদের 2। সো 9 - 2। সো এখান থেকে দেখো আমি কি অ্যান্সার পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখো আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি আই ক্যাপ -8 +3 j ক্যাপ j ক্যাপ থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে এখানে -12 +1 এবং এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 7। সো -8 আর +3 -5 প্রডিউস করে। সো আমার অ্যান্সার হচ্ছে -5 বাই ক্যাপ। আর দেখো -12 আর +1 -11। সো -11 আর a মাইনাস +11 যে ক্যাপ, আর এখানে +7 কে ক্যাপ। সো এটাই হচ্ছে আমাদের এই ক্রস প্রোডাক্টের ভেক্টর। সো এটাই হচ্ছে আমাদের এই ক্রস প্রোডাক্টের ভেক্টর। সো ক্রস প্রোডাক্টের ভেক্টর আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে বের করতে পারি। এটা ক্রস প্রোডাক্ট, ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে বের করতে পারি। আর ম্যাট্রিক্স এর মাধ্যমে কিভাবে বের করতে হয় এটা হচ্ছে তার প্রসেস। সো এই প্রসেস এবং এই চিহ্ন ব্যবহার করে আমরা দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতে পারি। সো এইটা বুঝতে, এই ক্রস প্রোডাক্ট কিভাবে বের করলাম এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? ভাই একটু আরেকবার বুঝাইলে ভালো হয়, আমার নেটে একটু সমস্যা ছিল। হ্যাঁ, আচ্ছা। সো যেহেতু আমরা এই রো বরাবর গুণটা করতে যাচ্ছি, তাই এই রো এর ফার্স্ট উপাদান হচ্ছে আই ক্যাপ। সো এখানে সেই কারণে ফার্স্ট আই ক্যাপ লিখবো। সো আই ক্যাপ যে রো এবং যে কলাম বরাবর থাকবে, দেখো আই ক্যাপটা এই রো বরাবর আছে এবং এই কলাম বরাবর আছে। সো তাহলে এই রো আর এই কলামটা বাদ। সো আই ক্যাপ এই রো এবং এই কলাম বরাবর আছে। সো এই রো আর এই কলামটা বাদ। এই রো এবং এই কলামটা বাদে দেখো 2 - 1 3 আর -4 থাকে। সো এই চারটা উপাদান গুণ করতে হবে এই যে চিহ্ন দিয়ে রাখছে এই চিহ্ন অনুসারে। সো ফার্স্টে দেখো এই উপরটার সাথে নিচেরটা গুণ। সো এই চিহ্ন বরাবর উপরটার সাথে নিচেরটা গুণ। সো 2 এর সাথে -4 গুণ, 2 আর -4 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের -8। সো -8 দিলাম, -8 তারপর মাইনাস দেওয়ার পর এবার এই নিচেরটার সাথে উপরেরটা গুণ। সো নিচে আছে হচ্ছে আমাদের 3 আর উপরে আছে হচ্ছে -1। সো 3 আর -1 গুণ করলে অ্যান্সার হচ্ছে -3। এবার দেখো এর পরের এই রো এর পরের উপাদানটা হচ্ছে আমাদের জে ক্যাপ। এই রো এর পরের উপাদানটা হচ্ছে আমাদের জে ক্যাপ। বাট তোমরা জানো সেকেন্ড এলিমেন্টের আগে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়। সো জে এর আগে আমরা একটা মাইনাস ব্যবহার করব।
এবার জে ক্যাপটা দেখো এই রো বরাবর রয়েছে এবং এই কলাম বরাবর রয়েছে। জে ক্যাপটা এই রো বরাবর রয়েছে এবং এই কলাম বরাবর রয়েছে। সো আমি যদি এই রো আর এই কলামটা বাদ দেই, তাহলে দেখো আমার কাছে 4টা উপাদান আছে। এটা হচ্ছে 3, -1, 1 আর -4, এবং আমাকে গুণ করতে হবে যে এই চিহ্ন বরাবর। সো উপরটার সাথে এপাশে নিচেরটা গুণ। সো 3 এর সাথে গুণ করতে হবে -4, 3 আর -4 গুণ করলে আসে হচ্ছে -12। তারপর একটা বিগ চিহ্ন ব্যবহার করবো, কারণ বিয়োগ করতে হয়। সো 3 আর -4 এর গুণফল হচ্ছে -12 বিয়োগ, তারপর দেখো এই নিচেরটার সাথে উপরেরটা গুণ। সো নিচেরটার সাথে উপরেরটা গুণ করতে হবে। সো 1 আর -1 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের -1। সো -12 -1। তারপর দেখো আমাদের পরের পার্ট হচ্ছে আমাদের কে ক্যাপ। সো কে ক্যাপটা এই রোতে রয়েছে এবং এই কলামে রয়েছে। কে ক্যাপটা এই রোতে রয়েছে এবং এই কলামে রয়েছে। তাহলে এই রো আর এই কলামটা বাদ। তাহলে দেখো এই রো আর এই কলামটা বাদ, বাকি আছে কে কে 3, 2, 1, 3। এই 4টা উপাদান বাকি আছে এবং এই 4টা উপাদানের মধ্যে গুণ করতে হবে আমাকে এই চিহ্ন বরাবর। সো কে ক্যাপের আগে পজিটিভ চিহ্ন ব্যবহার করতে হয়, থার্ড এলিমেন্টের আগে পজিটিভ চিহ্ন ব্যবহার করতে হয়, এবং গুণটা করতে হয় আমাকে ফার্স্টে উপর থেকে নিচে। সো 3 এর সাথে 3 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের 9 মাইনাস, এবার নিচেরটার সাথে উপরেরটা গুণ। সো 1 আর 2 এর গুণফল হচ্ছে -2। সো এইভাবে এই গুণটা করতে হয়। সো বুঝতে পারছো সবাই এই ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে? জি ভাইয়া। আর হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, সো যদি তোমাদের আর কারো কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের এই ক্রস প্রোডাক্টের আরেকটা ম্যাথ করতে চাই। সো ম্যাথটা হচ্ছে এরকম। ম্যাথটা হচ্ছে এরকম, যদি a vector equals to thrice I cap plus a j cap plus 7k cap এবং b vector equals to 6i cap plus 12j cap, a এর মান কত? এই এটা হচ্ছে এই যে এই a। সো প্রশ্ন হচ্ছে a vector equals to এত দেওয়া আছে এবং b vector, এই a vector এবং b vector পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই যে এটার মান কত হবে সেটা বের করতে হবে। তো তোমরা সবাই জানো যদি এ ভেক্টর আর বি ভেক্টর সমান্তরাল হয় আর আমরা যদি ক্রস প্রোডাক্ট করি, তাহলে আমরা জানি এ বি সাইন 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি মান যেহেতু 0, সো তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু যেহেতু 0, এই দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্ট 0 হয়। তো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই এর মানটা বের করতে পারি। তো আমরা যদি এই এর মানটা বের করতে চাই, তাহলে ফার্স্টে আমাকে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান বের করতে হবে। তো আমি যদি এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, তোমরা সবাই জানো কিভাবে ক্রস প্রোডাক্ট করতে হয়। সো তোমরা আমার সাথে সাথে নিজেরা খাতা লিখে প্র্যাকটিস করো। সো ক্রস প্রোডাক্ট করার সময় ফার্স্টে আই ক্যাপ লিখবো, জে ক্যাপ লিখবো এবং কে ক্যাপ লিখবো। এখানে একটা দাগ দিব। দাগ দেওয়ার পর এর উপাদানগুলো হচ্ছে 3a 7 এবং বি এর উপাদানগুলো হচ্ছে 6 12 14 এবং বি এর উপাদানগুলো হচ্ছে 6 12 এবং 14। সো গুণ কিভাবে করতে হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আমি ফার্স্টে আই ক্যাপ লিখবো। সো ফার্স্টে আই ক্যাপ লিখছি। আই ক্যাপ এই রো এবং এই কলাম বরাবর রয়েছে। এই আই ক্যাপটা এই রো এবং এই কলাম বরাবর রয়েছে। তাহলে এই রো এবং এই কলাম বরাবর যারা রয়েছে তারা সবাই বাদ। সো এই রো এবং এই কলাম বরাবর যারা থাকবে তারা বাদ। সো বাকি থাকে কত? দেখো, আমি যদি এই চিহ্ন অনুসারে গুণ করতে চাই, তাহলে এর সাথে 14 গুণ। সো এর সাথে 14 গুণ করলে অ্যান্সার হচ্ছে তোমার 14a। তার থেকে বি করতে হবে হচ্ছে আমাদের এই নিচেরটার সাথে উপরেরটা গুণফল। সো এখানে হচ্ছে 12 আর উপরে হচ্ছে 7। সো 7 আর 12 এর গুণফল হচ্ছে 84। আমি যদি এই রো বরাবর গুণটা চালিয়ে দিতে চাই, তাহলে জে কে পাশে পরবর্তী।
সো আমাদের নেক্সট হচ্ছে জে ক্যাপ, বাট তোমরা সবাই জানো জে ক্যাপের আগে একটা মাইনাস জে ক্যাপ দিতে হয়। সো মাইনাস জে ক্যাপ লিখলাম। সো মাইনাস জে ক্যাপ লেখার পর দেখো জে ক্যাপটা এই রো বরাবর রয়েছে এবং এই কলাম বরাবর রয়েছে। এই জে ক্যাপটা এই রো বরাবর রয়েছে এবং এই কলাম বরাবর রয়েছে। সো তাহলে এই রো এবং এই কলামে যারা রয়েছে তারা সবাই বাদ। সো বাকি থাকলো কি 3, 7, 6 আর 14। সো তাহলে গুণ করতে হবে হচ্ছে এই উপরটার সাথে নিচেরটার গুণ। 3 সাথে 14 গুণ, 3 সাথে 14 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের 42। সো 3 সাথে 14 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের 42। সো তার থেকে বিয়োগ করতে হবে হচ্ছে আমাদের নিচেরটার সাথে উপরেরটা গুণ। সো নিচেরটার সাথে উপরেরটা গুণ করলে 6 আর 7 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের 42। এবং এই রো বরাবর আমাদের পরবর্তী উপাদান হচ্ছে আমাদের কে ক্যাপ। এই রো বরাবর আমাদের নেক্সট এলিমেন্ট হচ্ছে কে ক্যাপ। সেখানে আমি পজিটিভ কে ক্যাপ লিখবো। সো পজিটিভ কে ক্যাপ লিখার পর আমরা এই কে ক্যাপ দেখো এই রো এবং এই কলাম বরাবর রয়েছে। এই কে ক্যাপটা এই রো বরাবর রয়েছে এবং এই কলাম বরাবর রয়েছে। তাহলে এই রো এবং এই কলাম বরাবর যা থাকবে তারা বাদ। সো তারা বাকি থাকার পর দেখো এখানে 3 আর 12, 3 আর 12 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের 36। 36 থেকে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে এই নিচেরটার সাথে উপরেরটা গুণ। সো 6 আর এ গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের 6 এ। 6 আর এ গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের 6 এ। সো দেখো আমাদের এখান থেকে আমরা যে ভেক্টরটা পেয়েছি সেটা হচ্ছে যে এরকম একটা ভেক্টর। সো আই ক্যাপ ইন্টু 14a মাইনাস 84 মাইনাস জে ক্যাপ 42 মাইনাস 42, অর্থাৎ এখানে 0 আসে, প্লাস কে ক্যাপ 36 মাইনাস 6 এ। সো যেহেতু এই ক্রস প্রোডাক্ট করার ফলে যদি এই ভেক্টর এবং ভি ভেক্টর সমান্তরাল হলে তাহলে অ্যান্সার আসবে 0। এর মানে হচ্ছে এইটা ইকুয়ালস টু 0, এইটা ইকুয়ালস টু 0, এই অংশ ইকুয়ালস টু 0 এবং এই অংশ ইকুয়ালস টু 0। সো যেহেতু ক্রস প্রোডাক্ট করার ফলে আমরা ভেক্টরের মান পাবো 0। সো একটা ভেক্টরের মান 0 পাওয়া মানে আই ক্যাপের কম্পোনেন্টও 0, জে ক্যাপের কম্পোনেন্টও 0 হইতে হবে এবং কে ক্যাপের কম্পোনেন্টও 0 হইতে হবে। সো আমরা যেহেতু ক্রস প্রোডাক্ট করার ফলে যে ভেক্টরটা পাবো তার ভ্যালু যেহেতু 0, তাহলে আই ক্যাপের মানও হবে 0, জে ক্যাপের মানও হবে 0। সো দেখতেই পাচ্ছ দেখো জে ক্যাপের মান অলরেডি 0 হয়ে আছে আর কে ক্যাপের মানও হবে 0। সো শর্তানুসারে এই শর্তটা কই পাইছি? হ্যাঁ, শর্তটা পাইছে হচ্ছে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে মধ্যবর্তী কোণ কি 0 না? ও সো হ্যাঁ, sin 0 ডিগ্রি মান কত 0। সো দুইটা একটা ভেক্টর রাশির মান যদি তোমার 0 হয়, ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টর রাশির মান যদি 0 হয় তাহলে তো আয়ের সাথে যে আছে সেও 0 হইতে হবে, যের সাথে যে আছে তারও 0 হইতে হবে এবং কে এর সাথে যে আছে তারও কি 0 হইতে হবে না? বুঝতে পারছো কি? হ্যাঁ, হ্যাঁ, সবগুলাই যদি 0 হয় তাহলে তো ভেক্টরটা 0, তাই না? সো ধরো এইটা 0 হয়েছে, এইটা 0 হয়েছে, কিন্তু এটা যদি 0 না হয় তাহলে কি ভেক্টরটা কি 0 হবে? না হবে ধরো না। ধরো এটার মান 0, এটার মান 0, কিন্তু এটার মান হচ্ছে 4, তাহলে তো ভেক্টরটা হবে 4 আই ক্যাপ। সো যদি ভেক্টরটা 0 হইতে হয় তাহলে এটাও 0 হইতে হবে, এটাও 0 হইতে হবে, এটাও 0 হইতে হবে। বুঝতে পারছো কি কারণে এটা 0 হয়? বুঝছি। সো শর্ত অনুসারে হচ্ছে এটা ইকুয়ালস টু 0। সো তাহলে 14a মাইনাস 84 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি এর ভ্যালুটা বের করি তাহলে এর ভ্যালুটা পাবো হচ্ছে আমি 6। সিমিলার যদি আমি এই অংশ নিয়ে কাজ করি দেখো তাও সিমিলার যদি আমি এই অংশ নিয়ে কাজ করি তাহলেও দেখো মানটা সেম পাওয়া যায়। 36 মাইনাস 6a ইকুয়ালস টু 0। সো এখান থেকে দেখো এর মান ইকুয়ালস টু 6 পাওয়া যায়। এখানে একটা শর্টকাট আছে। সো এখানে একটা শর্টকাট কাজ করে। সো আমি চাইলে এত বড়ভাবে ম্যাথটা না করে শর্টে ম্যাথটা শেষ করতে পারতাম। শর্টকাটটা হচ্ছে এরকম, যদি এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই ক্যাপ প্লাস এ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, বি ভেক্টর ইকুয়ালস টু বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস bz k cap
এবং এ ভেক্টর যদি প্যারালাল হয়, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল হয়, তাহলে x by bx equals to ay equals to az by bz হয়। সো এই শর্টকাট অনুসারে দেখো আমরা এর মান যে 6 এটা খুব সহজেই বের করতে পারি। দেখো কিভাবে বের করতে পারি। দেখো ফার্স্ট আমরা ax লিখবো। সো আমাদের ফার্স্ট সো এই ax এর মানটা কত, x এর মানটা দেখো এখানে 3। সো ফার্স্টে 3 লিখবো, নিচে লিখবো bx। সো bx এর মান হচ্ছে 6, সো এটা লিখবো 6। তারপর সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিলাম। তারপর লিখবো হচ্ছে ay। সো ay মানে হচ্ছে আমাদের এই এটা। সো a, নিচে হচ্ছে by। সো by মানে হচ্ছে আমাদের 12। সো এখানে 12 লিখবো সমান az। az হচ্ছে আমাদের 7। সো az এর মান আমি এখানে 7 লিখবো ডিভাইডেড বাই bz। bz এর মান হচ্ছে আমাদের 14। সো 14। সো এই ইকুয়েশন থেকে তুমি এর মানটা বের করো। দেখো আমি যদি এখান থেকে এর মানটা বের করি, শুধু যে এই অংশ থেকে 3/6 equals to a/12। সো আমি যদি জাস্ট এই অংশ থেকে এর মান বের করি, তাহলে দেখো a equals to আমি অ্যান্সার পাবো 6। দেখো পাওয়া যায় কিনা। দেখো এই অংশ থেকে আমি চাইলে এর মান 6 বের করতে পারি কিনা। সো এই অংশ থেকে এর মান যে 6 বের হয়, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ। সো শর্টকাটটা কি তোমরা সবাই বুঝতে পারছো যে যদি দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, তাহলে ক্রস প্রোডাক্টের মাধ্যমেও এই অজানা রাশি এর মান বের করা যায়। সো ক্রস প্রোডাক্টের মাধ্যমে অজানা রাশি এর মান বের করা যায়। এবং ক্রস প্রোডাক্টটা না করে আমরা জাস্ট এই শর্টকাটটা ব্যবহার করে আমরা অবজেক্টিভ করতে পারি, তাই না? এই শর্টকাটটা ব্যবহার করে আমরা অজানা রাশি এর মানটা বের করতে পারি। সো এই ম্যাথটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? ম্যাট্রিক্সের গুণ বা শর্টকাটটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। তো এটা সম্পর্কে যদি তোমাদের প্রশ্ন থেকে না থাকে, তাহলে আমরা এই ভেক্টরের ক্রস প্রোডাক্টের সর্বশেষ যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাতে আমরা যেতে চাই। তো তোমরা যারা ম্যাথ করা শুরু করেছো, এই ভেক্টর চ্যাপ্টারে ম্যাথ যারা করা শুরু করেছো, তারা হয়তো এই টাইপের কোশ্চেনটা অবশ্যই দেখবে যে কোন দুইটা ভেক্টর দেওয়া থাকবে, এ ভেক্টর এবং বি ভেক্টর, এবং এ ভেক্টর বি ভেক্টর হলে তারা যে তলে অবস্থিত সেই তলে লম্ব বরাবর একক ভেক্টর বের করো। সো একক ভেক্টরে ম্যাথ করার সময় তোমরা অবশ্যই এই টাইপের প্রশ্ন অবশ্যই খেয়াল করবে। সো দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া থাকবে। সো এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া থাকলে প্রশ্ন হচ্ছে তাদের লম্ব বরাবর একক ভেক্টর বের করতে হবে। So, আমরা লম্ব বরাবর একক ভেক্টর কিভাবে বের করে সেটা দেখবো এবার। So, তোমরা সবাই জানো একক ভেক্টর কি জিনিস। সো একক ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরকে যদি আমি ভেক্টরে মান দ্বারা ভাগ করি, তাহলে সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর। আবার বলছি, একক ভেক্টর হচ্ছে যদি আমরা কখনো কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করি, তাহলে আমরা একটা একক ভেক্টর পাই। এবার এখানে প্রশ্ন হচ্ছে এ একটা ভেক্টর দেওয়া আছে এবং বি আরেকটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এ এবং বি যে তলে অবস্থিত সেই তলে লম্ব বরাবর একক ভেক্টর বের করতে হবে। অর্থাৎ মানে একক ভেক্টর বের করতে হবে এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে অবস্থিত সেই তলে লম্ব বরাবর। সো একক ভেক্টর বের করার জন্য আমার একটা ভেক্টর রাশি দরকার। সো এখানে সেই ভেক্টর রাশিটা দেওয়া নেই। যদি সেই ভেক্টর রাশিটা দেওয়া থাকতো, তাহলে আমি সহজেই একক ভেক্টর বের করতে পারতাম। বাট এই এ ভেক্টর এবং বি ভেক্টর বরাবর, এই এ ভেক্টর এবং বি ভেক্টরের লম্ব বরাবর যে ভেক্টরটা আছে সেটা কিন্তু আমি চাইলে সহজেই বের করতে পারি। তো আমরা ক্রস প্রোডাক্ট পড়ার সময় ভেক্টরের ডান হাতি স্ক্রু নিয়মটা পড়েছিলাম। ক্রস প্রোডাক্ট পড়ার সময় আমরা ভেক্টরের ডান হাতি স্ক্রু নিয়মটা পড়েছিলাম। ডান হাতি স্ক্রু নিয়মটা হচ্ছে এরকম: যদি এ ভেক্টরটা এ বরাবর কাজ করে আর বি ভেক্টরটা এ বরাবর কাজ করে, তাহলে যদি আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করি, তাহলে দেখো নতুন একটা ভেক্টর পাওয়া যায়। আমি যদি এ ভেক্টর আর বি ভেক্টরে ক্রস করি,
তাহলে নতুন আরো একটা ভেক্টর পাওয়া যায়, এবং সেই ভেক্টর ডিরেকশন হচ্ছে ডানহাতি স্ক্রু ডিরেকশন। সেই ভেক্টরের ডিরেকশন হচ্ছে ডানহাতি স্ক্রু ডিরেকশন। তো তোমরা সবাই যদি খাতার মধ্যে এ ভেক্টরটা এদিকে আঁকো এবং বি ভেক্টরটা এদিকে আঁকো এবং ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে এ ভেক্টর আর বি ভেক্টরের দিক বের করো, তাহলে দেখবে এই এ ভেক্টর আর বি ভেক্টরের ডিরেকশন হচ্ছে যে এই বরাবর। সো এই লাল কলম দ্বারা আমি যে ডিরেকশন বরাবর দিয়েছি, লাল কলম দ্বারা যে ডিরেকশন বরাবর দিয়েছি সেই ডিরেকশনটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডিরেকশন, এবং এই ক্রস প্রোডাক্টের ডিরেকশন হচ্ছে আমাদের এই এ ভেক্টর এবং বি ভেক্টরের লম্ব বরাবর। তো ধরো আমাদের খাতার মধ্যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এই কালো কলমটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং এই সবুজ কলমটা হচ্ছে আমাদের বি ভেক্টর। সো এই দুইটা ভেক্টর আমাদের খাতা যে সারফেসে অবস্থিত এই সারফেস বরাবর কাজ করছে। আবার বলছি, এই কালো কলমটা হচ্ছে আমাদের এ ভেক্টর এবং এই সবুজ কলমটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এবং এই এ ভেক্টর এবং বি ভেক্টর এই খাতা যে তল বরাবর রয়েছে, এই খাতা যে তলে অবস্থিত এই দুইটা ভেক্টর সেই তল বরাবর রয়েছে। এবার যদি আমি এই এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের দিক বের করি, অর্থাৎ আমি যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর করি, তাহলে নতুন যে ভেক্টরটা পাবো, আমি যে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করি, তাহলে নতুন যে ভেক্টরটা পাবো সেটা ধরো এই লাল কলম দ্বারা বুঝাবো। তো এই লাল কলমটা যদি আমি এভাবে রাখি, তাহলে এই লাল কলমটা হচ্ছে, আমি যদি লাল কলমটা এইভাবে রাখি, তাহলে এই লাল কলমটা হচ্ছে আমাদের এই এ ভেক্টর আর এই বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডিরেকশন। তাহলে এই লাল কলমটা হচ্ছে আমাদের এই এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডিরেকশন। কারণ দেখো ডানহাতি স্ক্রু নিয়ম অনুসারে so আমরা যদি রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে যাওয়া লাগবে। যে এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে যাই, তাহলে আমার যে এই বৃদ্ধাঙ্গুলিটা ক্রস প্রোডাক্টের দিক নির্দেশ করছে। So আমি যদি এর থেকে বি এর দিকে যাই, আমি যদি এর থেকে বি এর দিকে যাই, তাহলে দেখো বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে নির্দেশ করে। তো বৃদ্ধাঙ্গুলি যেহেতু উপরের দিকে নির্দেশ করছে, তাহলে এই লাল কলমটা হচ্ছে আমাদের এই এ ভেক্টর আর এই বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডিরেকশন। এবং খেয়াল করে দেখো এই এ ভেক্টর এবং বি ভেক্টর যে তল বরাবর রয়েছে, অর্থাৎ এই খাতার সাথে যে সারফেস বরাবর রয়েছে, এই লাল কলমটা কিন্তু এই খাতা এই সারফেসের সাথে, এই লাল কলমটা এই খাতা বা এই সারফেসের সাথে লম্বভাবে অবস্থিত। সো আমরা এখানে বুঝতেই পারছি যে আমরা যদি এ ভেক্টর আর বি ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর বের করতে চাই, আমরা যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর বের করতে চাই, তাহলে আমাদের লাগবে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। সো আমি যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর বের করতে চাই, তাহলে আমাদের এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট লাগবে। সো এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে তোমরা অলরেডি জানো ক্রস প্রোডাক্ট কিভাবে করতে হয়। সো সেই কারণে আমি ক্রস প্রোডাক্টটা এখানে দেখাবো না, শুধু আমি সরাসরি জাস্ট অ্যান্সারটা লিখবো। সো তোমরা যদি এ ভেক্টর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করো, তাহলে অ্যান্সার পাবে 22 i cap মাইনাস 11 j cap। সো তোমরা ক্রস প্রোডাক্টের ফলে নতুন যে ভেক্টরটা পাবে সেটা হবে 22 i cap মাইনাস 11 j cap। আমি ক্রস প্রোডাক্টটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি না, কারণ তোমরা অলরেডি জানো ক্রস প্রোডাক্ট কিভাবে করতে হয়। সো এই ক্রস প্রোডাক্ট যে আমরা পেলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ফলে নতুন যে ভেক্টরটা পেলাম 22 i cap মাইনাস 11 j cap, এই ভেক্টরটা এই এ ভেক্টর এই এ ভেক্টর আর বি ভেক্টর যে তল বরাবর কাজ করছে, এই 22 i cap প্লাস 11 j cap, অর্থাৎ এই লাল ভেক্টরটা এই দুইটা ভেক্টরের এই এ ভেক্টর আর এই বি ভেক্টরের লম্ব বরাবর কাজ করছে। সো এই 22 i cap মাইনাস 11 j cap, এই 22 i cap মাইনাস 11 j cap এই ভেক্টরটা এ ভেক্টর আর বি ভেক্টরের লম্ব বরাবর কাজ করে। এইটা বুঝতে কারো কি কোনো সমস্যা হয়?
হ্যাঁ, এটা বুঝতে বি ভেক্টর লম্ব বরাবর কাজ করে। এটা যদি এখনো কেউ বুঝতে না পারো তাহলে প্রশ্ন করতে পারো। সো আশা করি সবাই লম্ব বুঝতে পেরেছো। লম্ব বরাবর কি পুরোটাই কাজ করবে নাকি শুধু ওই এ ক্যাপ ইয়া এ ভেক্টরটা কাজ করবে? পুরোটাই কাজ করবে না? হ্যাঁ, তোমার পাইছি। এ ভেক্টর বি ভেক্টর পরস্পর বি ভেক্টর লম্ব বরাবর কাজ করতেছে। এই ভেক্টরটা তো তোমার এই ভেক্টর বি ভেক্টর লম্ব বরাবর কাজ করতেছে। কিছু বুঝতে পারলাম না, নেটওয়ার্কে প্রবলেম মানে মনে হয়। আচ্ছা, হ্যাঁ, তোমার প্রশ্নটা আবার করো। তোমার প্রশ্নটা কি ছিল? আমি তোমার প্রশ্নটা ভালো বুঝতে পারি। লম্ব বরাবর এই দুইটা ভেক্টরেরই ক্রস গুণন করতেছে না কাজ? হ্যাঁ, হ্যাঁ, এই দুইটা ভেক্টরেরই ক্রস গুণফল তো তোমার লম্ব বরাবর কাজ করতেছে। হ্যাঁ, তো দুইটা ভেক্টর মনে রাখতে হবে, দুইটা ভেক্টর গুণ করলে আমরা নতুন একটা ভেক্টর পাই। সেখানে যখন তিন করতেছিলা তখন দুইটা ভেক্টর ছিল, বা যখন ক্রস গুণ করলা তখন দেখো তুমি তিনটা ভেক্টর পাইছো। সো দুইটা ভেক্টর নিয়ে যখন তুমি ক্রস গুণ করলা তখন নতুন যে একটা ভেক্টর পাও, সেটা হচ্ছে আমাদের থার্ড ভেক্টর। সো ফার্স্টে এ ভেক্টর বি ভেক্টর থাকবে এবং নতুন একটা ভেক্টর আসে। সো সেই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের সাথে লম্ব হয় অলওয়েজ। বুঝতে পারছো? তুমি তোমার প্রশ্ন উত্তর পাইছো কি? হ্যাঁ, এ ভেক্টর ইনটু বি ভেক্টর, এটা তো বুঝতে পারিনি, আটকা আটকা আসতেছে তো তার জন্য। হ্যাঁ, কোনটা বুঝতে পারো নাই? এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্টটা বুঝতে পারো নাই? জি ভাই। হ্যাঁ, ক্রস প্রোডাক্ট তো আমি দেখাইনি, ক্রস প্রোডাক্টে শুধু অ্যান্সার লিখছি। ক্রস প্রোডাক্ট কিভাবে আচ্ছা। করতে হয় সেটা তো বুঝছো, এর আগে তো বুঝাইছি, তাই না? সো জি ভাই। সেটা নিজে করে নিবা, আমি জাস্ট শুধু অ্যান্সারটা লিখছি। এ ভেক্টর কোনো সমস্যা? আচ্ছা, সো আমরা একটা ভেক্টর পাইছি। সো আমরা এই ভেক্টরটা পাইছি এবং একক ভেক্টর বের করার জন্য আমাদের মানটা লাগবে। সো এই ভেক্টরটাকে আমাদের ভাগ করতে হবে ভেক্টরের মান দ্বারা। সো আমি যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টে মান বের করি তাহলে আমরা লিখবো মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমরা লিখবো মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এবং আমরা জানি মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর হচ্ছে 22 স্কয়ার প্লাস -11 হোল স্কয়ার। এবং এটার অ্যান্সার হচ্ছে আমাদের √605। সো এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের √605। তাহলে লম্ব বরাবর একক ভেক্টরটা হচ্ছে, তাহলে লম্ব বরাবর একক ভেক্টরটা হচ্ছে, তো লম্ব বরাবর একক ভেক্টরটা হচ্ছে, ফার্স্টে ভেক্টরটা লিখবো 22i ক্যাপ -11j ক্যাপ, নিচে ভাগ করবো আমি 605 দ্বারা। সো লম্ব বরাবর যে একক ভেক্টরটা হচ্ছে সেটা ফার্স্টে ভেক্টরটা লিখবো। ভেক্টরটা হচ্ছে 22 ক্যাপ -11j ক্যাপ, উপরে ডিভাইডেড বাই হচ্ছে ভেক্টরের মান। সো ভেক্টর মান হচ্ছে 605। বাট এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়। বাট এই একক ভেক্টর হিসাব করার সময় বা লম্ব বরাবর একক ভেক্টর হিসাব করার সময় একটা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয়। এবারে প্লাস মাইনাস চিহ্নটা কি কারণে ব্যবহার করতে হয় দেখো। আমরা আমরা এখানে বের করেছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। সো আমরা এ ভেক্টর এবং ক্রস বি ভেক্টর করলে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর লম্ব বরাবর যে একটা ভেক্টর আছে সেই ভেক্টরটা পাই। সেই ভেক্টর হচ্ছে আর কে। এবার দেখো আমরা কিন্তু চাইলে এই বি ভেক্টর ক্রস এ ভেক্টরটা বের করতে পারতাম। সো আমরা যদি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করতাম তাহলেও কিন্তু আমরা এই লম্ব বরাবর একটা একক ভেক্টর পাইতাম। আমরা যদি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করতাম, তো তোমরা সবাই জানো যে দুইটা ভেক্টরের ক্রস গুণ করলে তাদের ক্রস গুণ করার ফলে নতুন একটা ভেক্টর রাশি পাওয়া যায়। তোমরা সবাই জানো যে দুইটা ভেক্টরের ক্রস গুণ করলে নতুন একটা ভেক্টর রাশি পাওয়া যায় এবং সেই ভেক্টর রাশির ডিরেকশন হচ্ছে অলওয়েজ দুইটা ভেক্টর যে তলে অবস্থিত সে তলে লম্ব বরাবর। তো তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে আমি লম্ব বরাবর একটা ভেক্টর পাইতাম, বি ভেক্টর ক্রস এ ভেক্টর করলে আমি লম্ব বরাবর আরেকটা ভেক্টর পাইতাম। সো আমি যেহেতু বি ভেক্টর ক্রস এ ভেক্টর করি নাই, আমি যেহেতু এ ভেক্টর ক্রস বি ভেক্টর করছি, সো আমি তার জন্য এ ভেক্টর ক্রস বি ভেক্টরের অ্যান্সার পাইছি। সো এই
এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর ক্রস ভি ভেক্টর অ্যান্সার। কিন্তু আমি যদি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করতাম, তাহলে আমি এই ডিরেকশনটা, এই আর ভেক্টর যে ডিরেকশন, তো ডান হাতে স্ক্রু নিয়মের আমি যদি এই বি থেকে এর দিকে আসতাম, তাহলে নতুন যে ভেক্টরটা পেতাম সেটা এই যে এই নিচের দিকে কাজ করতো। সো তখন সেটা এই নিচের দিকে কাজ করতো। তো নিচের দিকের ভেক্টরটা হচ্ছে আমাদের, এই নিচের দিকের ভেক্টরটা হচ্ছে আমাদের এই যে এইটা বি ভেক্টর ক্রস এ ভেক্টর। সো এই নিচের দিকের ভেক্টরটা হচ্ছে আমাদের যে বি ভেক্টর ক্রস এ ভেক্টর। সো এটা হচ্ছে আমাদের এই নিচের দিকের ভেক্টরটা। সো আমরা ভেক্টর চাইলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করার ফলে লম্ব ভেক্টর বের করতে পারি, বি ভেক্টর ক্রস এ ভেক্টর করলে লম্ব ভেক্টর বের করতে পারি। জাস্ট আমরা যেহেতু একটা ভেক্টর দিয়ে করেছি, তাই আরেকটা ভেক্টর অ্যান্সার আনার জন্য আমাদের এই মাইনাস চিহ্নটা ব্যবহার করতে হবে। সেখানে প্লাস মাইনাস কি কারণে ব্যবহার করছি এটা বুঝতে পারছো? উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, সো লম্ব ভেক্টরটা তো দুই দিকেই হয়। সো তুমি যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর করো, তাহলে একটা উপরে এ ভেক্টর পাবা, বি ভেক্টর ক্রস এ ভেক্টর করলে নিচের দিকে আরেকটা ভেক্টর পাবা। সেটা উপরের দিকে ডান হাতের স্ক্রুটা তুমি উপরের দিকে নাও, বা ডান হাতের স্ক্রুটা নিচের দিকে আসুক, দুইটা ডিরেকশন তোমার এ ভেক্টর এবং বি ভেক্টরের তল বরাবর লম্ব। সো সেই কারণে এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। সো সেই কারণে আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো তোমরা কি সবাই এই চ্যাপ্টারে ম্যাথ করা শুরু করছো? এই আমির হোসেনের বইতে যে ম্যাথ আছে, সবাই না করলেও কি কেউ কেউ করা শুরু করছো? তো এমন একজন উত্তর দাও যে করা শুরু করছো। দুই তো একটা তেমন কি কেউ করছিলাম, আসতে হচ্ছে? বাট দুই একটা পারতেছিলাম, করছিল। অ্যান্সার মিলতেছে So, না কোনো আজকের কিছু। ক্লাস কি এখানেই শেষ? না, এখনো শেষ হয় নাই, আর একটু সময় লাগবে, আর খুব বেশি না, আর হচ্ছে 10-15 ভাই মিনিট সময় লাগবে। আমি যেগুলাই করি অ্যান্সার মিলে না। হ্যাঁ, কোনগুলাই করে অ্যান্সার মিলে না মানে? সেগুলা কি মানে এখানে করানো হয় না এই টাইপের ম্যাথ? মানে তোমার কি মনে হয় ওই ম্যাথ গুলা এখানে করানো হয় নাই এরকম মনে হয় তোমার কাছে? না, করাইছেন, মানে এখন নাকি করাইলেন সেম মাত্র, টাইপের মধ্যে? এখন মানে করাইলেন। কিন্তু কিন্তু নাকি মনে হয় সেম টাইপের মধ্যে তা মিলাইতে পারো না এগুলা? সেম টাইপের মধ্যে এই যে যে নৌকা নদীর ম্যাথ গুলো। হ্যাঁ, এই নৌকার মধ্যে ম্যাথ গুলা মিলাইতে পারো নাই তুমি? ভাইয়া ওই যে কেমন যেন কন্ডিশন দাও, আমি বই নিয়ে এসে দেখাই। হ্যাঁ, বই নিয়ে এসে দেখাও তো। হ্যাঁ, তুমি বইটা বের করো, তোমার যে ম্যাথটা মিলতেছে না তুমি নিয়ে আসি বইটা ভাই, বের বইটা করো। বইটা নিয়ে আসি। হ্যাঁ, বইটা নিয়ে এসো। সো এটাই হচ্ছে আমাদের। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, ভেক্টর ক্রস প্রোডাক্টের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সো আমরা চাইলে ভেক্টরের ক্রস প্রোডাক্টের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, এবং ক্ষেত্রফল নির্ণয়ে এই সূত্রগুলো আমাদের ভেক্টর চ্যাপ্টারে কাজে লাগে। সো আমরা এই তিন ধরনের ক্ষেত্রফল ভেক্টরের ক্রস প্রোডাক্টের মাধ্যমে বের করতে পারি। যদি এ ভেক্টর এবং বি ভেক্টর কোনো দুইটা একটা ত্রিভুজের সন্নিহিত বাহু হয়, তো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সন্নিহিত বাহু হচ্ছে এইটা এবং এইটা। তো এই বাহুটাকে এ ভেক্টর এবং এই বাহুটাকে যদি বি ভেক্টর দ্বারা নির্দেশ করা যায়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ অফ মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এবার যদি এই আচ্ছা, এ ভেক্টর এবং বি ভেক্টর, হ্যাঁ বলো। আমি তোমাকে হোস্ট করে দিছি, আমি একটু বাইরে যাচ্ছি, তোমার ক্লাস শেষ হলে কেটে দিও। আচ্ছা ঠিক আছে। ওকে। তো যদি এ ভেক্টর এবং বি ভেক্টর কোন সামান্তরিকে দুইটা কর্ণ নির্দেশ করে, এ ভেক্টর এবং বি ভেক্টর সামান্তরিকের কর্ণ নির্দেশ দেখতে পাচ্ছ। যদি দুইটা ভেক্টর কোন একটা ত্রিভুজে দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, বা যদি দুইটা ভেক্টর একটা সামান্তরিকে দুইটা কর্ণ নির্দেশ করে, তাহলে তাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই। আবার যদি দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর কোন সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু নির্দেশ করে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হয় মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। সো তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হয় মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। সো এটা হচ্ছে আমাদের। আর এর মাধ্যমে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শেষ করছি। সো ভেক্টর চ্যাপ্টার লাস্টের দিকে তোমার ভেক্টর ডিফারেনশিয়াল ক্যালকুলাস ছিল, বা যেহেতু ম্যাথমেটিক্স এর ক্যালকুলাস করানো হয় নাই, সো সেই কারণে আমরা ভেক্টর ডিফারেনশিয়াল ক্যালকুলাস করাচ্ছি না।
কারণ ফার্স্টে ম্যাথমেটিক্সে ক্যালকুলাস থাকবে এবং পরবর্তীতে আমরা এই ভেক্টরের ক্যালকুলাস করতে পারবো। যে বইয়ের ম্যাথমেটিক্স অনেক উদাহরণের কিছু একটা পড়ানো হয়েছিল না। হ্যাঁ, দাঁড়াও। সো ম্যাথমেটিক্স অনেক কিছু পড়ানো হয়েছিল না, যেমন সাইন সূত্র, কোসাইন সূত্র, প্লাস ম্যাট্রিক্স, অনেক কিছু পড়ানো হয়েছিল না। সো আমার যেহেতু সেইগুলো দেখানো লাগছে, আমার সাইন সূত্র, কোসাইন সূত্র, ম্যাট্রিক্স, এই মানে ম্যাথমেটিক্স কিছু 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 দেখানো লাগছে। সো এইগুলো দেখানোর কারণে ক্লাসের ডিউরেশনটা একটু বেশি লাগছে। সো সমস্যা নাই, আমরা 9 লেকচারের মাধ্যমে ভেক্টর চ্যাপ্টার শেষ করেছি। বাট প্রবলেম হচ্ছে তোমরা নাকি, যে একজন বলছো যে ম্যাথ পড়া শুরু করছো, সে নাকি কোনো ম্যাথ মিলাইতে পারতেছো না। So সেটাই হচ্ছে প্রবলেম। সো 9টা লেকচারের পর ম্যাথ মিলাইতে পারতেছো না দেখি, মানে তোমার ম্যাথটা বলো, আমি তোমার ম্যাথটা দেখতে চাই যে তুমি কোন ম্যাথটা মিলাইতে পারতেছো না, সেই ম্যাথটা দেখতে ভাই চাই। উদাহরণের একটা ম্যাথ, মানে ওটা দেখছি, মিলাতে পারতেছি না, মানে ভাই ওটা বুঝতেছি না আর কি। ওটা হ্যাঁ, চারটা বলো, তুমি ম্যাথটা পড়ো দেখি, আমরা সবাই শুনি ম্যাথটা কি। ম্যাথটা হচ্ছে গিয়ে, সোজা অপর পারে যাওয়ার জন্য স্বপন ফেরিতে করে 15 কিলোমিটার/আওয়ার বেগে নদী পার হওয়ার সময় দেখলো ফেরিটি সোজাসুজি না রওনা দিয়ে স্রোতের প্রতিকূলে তির্যক ভাবে যাচ্ছে, স্রোতের বেগ 10 কিলোমিটার/আওয়ার। এখন এটা ঠিক আছে, বাট যখন যেটা দেখতেছি যে অন্যভাবে মানে লাইক লেখার মানে ছবিটা যে আঁকছে না, ওই ছবিটা একটু অন্যভাবে আঁকছে, মানে কিভাবে আঁকছে এটা বুঝতে পারিনি। মেইন সমস্যা এই হ্যাঁ, ছবিটাই। ছবিটা কি কিভাবে আঁকছে, ধরো ধরো নদীর স্রোতের বেগ হচ্ছে 10, তাই না? হ্যাঁ আর ও যাচ্ছে হচ্ছে, দেখো স্রোত যদি এদিকে যায়, তো স্রোতের প্রতিকূলে তির্যক হয়, মানে স্রোতের প্রতিকূল হচ্ছে এই যে এই দিকে। তো স্রোত যদি এইদিকে যায়, এটা হচ্ছে স্রোতের অনুকূল, আর প্রতিকূল মানে এই দিকে। তো এই দিকে গেলে তার এই পারে যাইতে পারবে না, তাই না? তো যদি ও এদিকে রওনা দেয়, তাহলে তার এইদিকে যেতে পারবে না। তো তার জন্য ওখানে বলছে যে স্রোতের প্রতিকূলে ও তির্যক ভাবে, আচ্ছা, মানে মানে এটা যদি নদী প্রতিকূল হয় তাহলে অনুকূল এই দুইটাই স্রোতের, ঝামেলা ছিল। হ্যাঁ বুঝছি এবার। হ্যাঁ, আমি ভাবছি প্রতিকূলের তির্যক ভাবে মানে যে এই আমি দিক ভাবছি বরাবর, যে এদিকে তির্যক বরাবর 15। রেখাটা অন্য দিক দিয়ে হবে। হ্যাঁ, নদের অন্য দিক প্রতিকূলের দিয়ে। তির্যক ভাবে। So, নদের প্রতিকূল মানে এইদিকে, তির্যক ভাবে মানে হচ্ছে এইদিকে যায় 15 আচ্ছা মানে বুঝছি 15 বুঝছি। ইউনিট বরাবর। তো এইটা সমস্যা, মানে এর জন্য তুমি ম্যাথ মিলাইতে পারতেছো না, এটা সমস্যা। হ্যাঁ ওই যে আমি ওই হ্যাঁ, পাশে তির্যক ভাবেই করতেছিলাম। আচ্ছা। So, নৌকা এবং নদীর ম্যাথে তোমাদের সমস্যার কথা না, কারণ নৌকা এবং নদীর ম্যাথের উপর আমি তোমাদের প্রায় 2 দিনের মতো ক্লাস নিয়েছি। নৌকা এবং নদীর সর্বনিম্ন সময়, সর্বনিম্ন দূরত্ব যাওয়ার জন্য সময়, তো অনেক টাইপের ম্যাথ করানো সর্বোচ্চ হয়েছে। So, লব্ধি, সর্বনিম্ন লব্ধি, এটা কি সবসময় খালি v+u v-u এটা করে দিব সবসময় ক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা সর্বোচ্চ লব্ধি নির্ণয় করার ক্ষেত্রে আর ম্যাক্স, সর্বোচ্চ লব্ধি নির্ণয় করার ক্ষেত্রে আর ম্যাক্স হচ্ছে p+q, আর সর্বনিম্ন লব্ধি আর মিনের ক্ষেত্রে p ডিফারেন্স q, মানে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হয়। তো সেই জন্য p ডিফারেন্স q। হ্যাঁ, সর্বোচ্চ ক্ষেত্রে আমি সবসময় যোগ করব, সর্বনিম্ন লব্ধি ক্ষেত্রে বিয়োগ করব। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন, আর কি কেউ আছো ও বাদে, যে প্রশ্ন করতেছো তুমি বাদে, আর কি কেউ আছো যে ম্যাথ করা শুরু করছো, এমন কি কেউ আছো? থাকলে সারা দাও। এমন কেউ আছো যে ম্যাথ করা শুরু করছো? So, আর কেউই নাই যে ম্যাথ করা শুরু করছো, এমন আর কেউ নাই এখানে। তো হ্যাঁ, আচ্ছা। তো তোমার কি আর কোনো সমস্যা আছে, বা আর কারো কোনো প্রবলেম আছে, যে করার সময় এই প্রবলেম ফেস করতেছো, এরকম কার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আর কারো কোনো প্রবলেম নাই? ভাই আরেকটা কোশ্চেন বলি। হ্যাঁ, আচ্ছা, কানন ও রাজন স্থির পানিতে 500 কেজি ভরের একটি স্থির নৌকাকে নদীর 2 তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে টানছে। নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে 3.6 কিলোমিটার পথ অতিক্রম করে। 5 মিনিটে গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য দুইজনে সমান টানে নৌকাটিকে টানতে লাগলো। ঘর্ষণ বল উপেক্ষণীয়। এটা হ্যাঁ, ব্র্যাকেটের লেখা। হ্যাঁ। আর দড়ির টানের মান নির্ণয় করো। এখন তো ভাই দড়ির টানের মান হচ্ছে, দুই দিক দিয়ে টানতেছে, এটাই ঝামেলা। হ্যাঁ, দুই দিক থেকে টানতেছে, সমস্যা কি? তো দুইটা ফোর্স কাজ করতেছে। দেখো তোমার অলএস চেসি কষ্ট কি ভিটি, তাই না? এবার সময়টা কত যাচ্ছিল এই ইসের সাথে, কি সময় যাচ্ছ 3.6 কিলোমিটার, কত সময় গেছে? 5 মিনিটের নাকি? 5 মিনিটে। হ্যাঁ,
তো দেখো এস এর মানটা দেওয়া আছে 3.6 কিলোমিটার, এটাকে ধরো মিটার কনভার্ট করে নিলা বা কিলোমিটার কনভার্ট করে নিলা, আর টিতে সময় দেওয়া আছে এটা ধরো সেকেন্ডে কনভার্ট করে নিলা। সো এটা যদি দেওয়া থাকে, সো এখান থেকে তুমি কি ভি এর মানটা বের করতে পারলা? তো এখান থেকে যদি ভি এর মানটা বের করো, তাহলে দেখো এফ এর তুমি যদি ধরে নাও যে এফ বরাবর এফ বলে যদি টানে, সো এফ এর তোমার এদিক এই এফ বলের, সো একজন যেহেতু এদিক বরাবর টানছে এবং আরেকজন যেহেতু এদিক বরাবর টানছে, তাহলে এদিকের এফ এর একটা উপাংশ এদিকে কাজ করছে, আবার ওর এফ এর আরেকটা উপাংশ এদিকে কাজ করছে। সো এদিকে একটা কাজ করছে এফ cos 30 ডিগ্রি এবং আরেকটা এফ cos 30 ডিগ্রি কাজ করছে, তাই না? সো 2f cos 30 ডিগ্রি এই বলটা কাজ করছে। সো আমরা জানি নিউটনের সূত্র অনুসারে F equals to কি ma, সো বাট এই A equals to কি equals to v minus u divided by t, তাই না? সেটা তো জানি যে F equals to ma, তাই না? F equals to ma আমরা জানি, এই সূত্রটা জানি না? জানো না তুমি এই সূত্রটা? জানি তো। হ্যাঁ, সো এই এফটা কি, এই এফটা হচ্ছে আমাদের লব্ধি বল। সো লব্ধি বলটা দেখো কত কাজ করছে, 2f cos 30 ডিগ্রি এই বলটা এখানে কাজ করছে। সো 2f cos এফ 30 কস ডিগ্রি থিটা এখানে, লেখা, হ্যাঁ এফ কস থিটা লেখা হ্যাঁ এখানে। হ্যাঁ থিটা, বাট থিটা তো তোমার 30 ডিগ্রি, কারণ দেখো এই ইসের সাথে 30 ডিগ্রি কোণে টানছে না, এখানে বলে দেওয়া আছে না 30 ডিগ্রি কোণে টানতেছে, প্রশ্ন তো সম্মত বলে দেওয়া আছে, তুমি তো বললা। বলে দিছে। হ্যাঁ 30 ডিগ্রি কোণে বলে দেওয়া আছে না? জি। হ্যাঁ, সো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো এবার এম এর মানটা দেওয়া আছে, এম এর মানটা যদি দেওয়া থাকে, তাহলে দেখো এর মানটাও দেখো পাওয়া যাবে, এর মান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, সি অবস্থা থেকে মানে কত, আদি বেগ 0। সো এখান থেকে দেখো ভি এর মানটা পাবা, টি এর মান পাবা, এখান থেকে এর মানটা পাবা, সো এখান থেকে এফ এর মানটা বের করে ফেলবা, এফ এর মানটা বের করে ফেলবা। বুঝতে পারছো? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না? বুঝতে পারো না? বুঝতে না পারলে আবারও বলছি, সমস্যা নেই। এটা ভাই আপনি যেভাবে করছেন এখানে একটু অন্যভাবে করছে। আচ্ছা অন্যভাবে করো, ক্যান্সার সেম আসবে, ঠিক করে দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ হ্যাঁ, আছে। সো শুধু একটা এম এ ম্যাথ অনেকভাবে, দিলেই তো হবে, আমি শুধু এম হ্যাঁ এ হ্যাঁ দিয়ে করলেই তো হয়। আচ্ছা হ্যাঁ, এম এ দিয়ে তো করলেই তো হয়, এম এফ ইকুয়ালস টু এম এ দিয়ে করতে হয়, বাট এখানে এফ হচ্ছে তোমার নিট ফোর্স। সো একটা ম্যাথ হচ্ছে অনেকভাবে সলভ করা যায়, তো যে যেভাবে সলভ করে, তো তুমি এভাবে সলভ করে দেখো। But এই সলভটা বুঝছো কিনা তুমি? হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে সমস্যা নেই, করে দেখো, না মিললে পরে আরো পরে জানাবা ম্যাথটা মিললে। হ্যাঁ, তারপর আর তোমার আর কোনো সমস্যা আছে? বৃষ্টির অঙ্কটা একবার মানে ভালোভাবে বললে হয়তো, মানে ওটা একটু ঝামেলা করতেছে বৃষ্টির অঙ্কটা। হ্যাঁ, বৃষ্টির ম্যাথটা ঝামেলা আমি একটা করতেছে, ঝামেলা ম্যাথ করার, বলি আপনাকে, বলবো? হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো। কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে পতিত হচ্ছে। নাফিসা হ্যাঁ লক্ষ্য করলো বৃষ্টি, রাস্তায় একজন লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটছে এবং অপর একজন লোক 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। তাদের হ্যাঁ উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকাভাবে ধরা। উদ্দীপকে হেঁটে চলা, ক নাম্বার কোশ্চেন, উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধির বেগ কত? আর হেঁটে চলন্ত লোকটির এবং সাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকমের বাঁকানো নয়। নাফিসার পর্যবেক্ষণটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। হ্যাঁ, দেখো ফার্স্টে বৃষ্টি হচ্ছে উলম্বভাবে, ফার্স্ট কেসে যে হেঁটে যাচ্ছে, সো তার ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে নিচের দিকে পড়ছে, তো এটা হচ্ছে বৃষ্টিটার বেগ। আর ও হচ্ছে ধরো 4 কিলোমিটার/আওয়ার বেগে এদিকে যাচ্ছে, তাই না? সো 4 কিলোমিটার/আওয়ার বেগে এদিকে যাচ্ছে। আর এইটাই ঝামেলা, তারপরে কোন দিকে যাচ্ছে কিভাবে বুঝবো? হ্যাঁ, কোন দিকে যে কোনো যাচ্ছে একদিকে তো যাচ্ছে, তো এটা যদি রাস্তা হয়, so যে কোনো একদিকে যাচ্ছে, তো যেহেতু এখানে বলে আমি দেয় নাই, তাহলে ওইদিকে এইদিকে ধরলাম। যাচ্ছে ধর, হ্যাঁ তুমি এইদিকে ধরে নাও, সমস্যা নেই, বেশি সেম ব্যাক পাবা। So, আপেক্ষিক বেগ তো সেম পাবা, এইদিকে গেলেও বৃষ্টির আপেক্ষিক বেগ যে পাবা, যে ডিরেকশন পাবা, এদিকে গেলে আপেক্ষিক বেগ সেম ডিরেকশন পাবা। তুমি এদিকে গেলেও অ্যাঙ্গেল যা পাবা, এদিকে গেলেও অ্যাঙ্গেল সেই পাবা, শুধু ডিরেকশন চেঞ্জ। এদিকে গেলে আপেক্ষিক ছাতাটা যে দিকে সাইড ধরতে হবে, এদিকে গেলে তার অন্য দিকে সাইড ধরতে হবে। আর প্রশ্ন যেহেতু উল্লেখ করা নাই কোন দিকে যাইতেছে, সো তুমি যে কোনো একদিকে ধরে নিবা। সো তোমার তো ম্যাথের অ্যান্সারটা বের করতে হবে, অ্যান্সার বের করে যে কোনো একদিকে ধরে নিবা, ওইভাবে চিত্র আঁকবা, তাহলে টিচার বুঝতে পারবে যে না, ও এদিক বরাবর ধরছে, মানে ও ধরছে পূর্ব দিকে যাইতেছে, তো ধরছে পশ্চিম থেকে পূর্ব দিকে যাইতেছে। সো তুমি ওইভাবে অ্যান্সার লিখে দিবা, কারণ তোমার তো এখানে বইটা দেওয়া নাই যে কোন দিক বরাবর যাইতেছে। সো এটাই সমস্যা ছিল তোমার।
আর হচ্ছে গিয়ে এই যে চলন্ত ছাতা, মানে যে এটা হচ্ছে গিয়ে যা সূত্র বসাই দিলেই হয়ে যায়। এখন বৃষ্টি যদি অন্য কোনো কোডে পড়ে তাহলে কি করব, মানে বৃষ্টির কোনটা সাথে? হ্যাঁ, বৃষ্টি যদি অন্য কোনো কোণে পড়ে তাহলে আমরা আপেক্ষিক বেগ দেখো এখানে আসলে কি কাজ করছে আলটিমেটলি। দেখো 6 কিলোমিটার/আওয়ার এই দিক বরাবর কাজ করছে, তাই না? নিশ্চয়ই কাজ করছে। আর লোকটা যাচ্ছে এইদিকে 4 কিলোমিটার/আওয়ার, লোকটা যাচ্ছে এদিকে 4 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে আমরা চাই হচ্ছে এই লোকটার সাপেক্ষে বেশি আপেক্ষিক বেগ বের করতে চাই। সো আমরা চাই এই লোকটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে চাই। সো লোকের সাপেক্ষে যদি বৃষ্টি আপেক্ষিক বেগ বের করতে চাই, তাহলে দেখো যদি এর সাপেক্ষে বের করতে হবে তাইকে স্থির ধরবো। সো এদিকে একটা -4 কিলোমিটার/আওয়ার ভেক্টর নিব। এবার দেখো লোকের যে সূত্রটা আছে, যে একটা ভেক্টর এই বরাবর কাজ করছে, আরেকটা ভেক্টর মানে এই বরাবর কাজ করছে, দুটো কোণ 90 ডিগ্রি। আর বৃষ্টি সো তাহলে আমার এই কোণটা 90 ডিগ্রি থাকবে না, এই কোণটা মান হবে তখন আমাদের 80 ডিগ্রি। কারণ এই কোণটা যদি 10 হয় তাহলে এই কোণটা 10, 90 ডিগ্রি থেকে 10 বিয়োগ করলে অ্যান্সার হবে আমাদের 80 ডিগ্রি। সো দুইটা বেগ 80 ডিগ্রি কোণে কাজ করলে আপেক্ষিক বেগের যে সূত্র আমরা পড়েছি, r = p² + q² + twice pq cos pi - alpha, সেটা আমরা পড়েছি না? আপেক্ষিক বেগের সময় পড়ানো হয়েছে না এটা? সো লম্বভাবে পড়লেও কোনো সমস্যা নেই, উল্লম্বের সাথে কোণ করে পড়লেও কোনো সমস্যা নেই, কারণ আমরা আপেক্ষিক বেগের এই সূত্রটা তো জানি, তাই না? সো বৃষ্টি পড়ার সাথে লোক যায়, এটা কিন্তু আসলে আপেক্ষিক বেগের ম্যাথের প্রবলেম, এটা কিন্তু আসলে আপেক্ষিক বেগের প্রবলেম। সো কারণ কি, দেখো বৃষ্টি এই বরাবর পড়ছে, লোকটা হচ্ছে এই বরাবর। সো আমার এখানে দরকার লোকটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের ডিরেকশন। সো লোকটার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের ডিরেকশন যেটা, আমাকে সেই ডিরেকশন বরাবর ছাড়া দিতে হবে। সো সেই কারণে বৃষ্টি আর ছাতার এই প্রবলেম, এই টাইপের প্রবলেম গুলোতে আসলে আমরা আপেক্ষিক বেগ চাই। আচ্ছা, আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা যা যা করবো এখানে আমরা ঠিক সেম জিনিসটাই করবো, তাহলে আমরা মান বের করতে পারবো। এটাই। এখানে এখানে বলা থাকবে যে মানে কোন দিকের সাথে কোন উৎপন্ন করতেছে বৃষ্টিটা, মানে উলম্বের সাথে কোন উৎপন্ন করতেছে নাকি মাটির সাথে কোন? হ্যাঁ, এটা তো যদি তোমার উলম্ব ভাবে পড়ে দেওয়া না থাকে, যদি ওখানে বলে না থাকে বৃষ্টি উলম্ব ভাবে পড়ছে, এটা যদি বলে দেওয়া না থাকে তাহলে অবশ্যই ওখানে বলে দেওয়া থাকবে যে বৃষ্টি উলম্বের সাথে 10 ডিগ্রি কোণে পড়ছে। সেরকম বলে দেওয়া থাকবে যে উলম্বের সাথে 10 ডিগ্রি কোণে এত দিক এই দিক বরাবর পড়ছে, তো এরকম বলে দেওয়া থাকবে। আচ্ছা, বুঝছি। হ্যাঁ। So, আর কোনো সমস্যা আছে তোমার? আপাতত নাই। আপাতত নেই, যখন করবা তখন যদি সমস্যা হয় তখন অবশ্যই জানাবা। মাঝখানে কালকে গ্যাপ আছে, কালকে সম্ভবত আমি কেমিস্ট্রি ক্লাস দিতে পারি, তোমাদের সময় কেমিস্ট্রি ক্লাস হয় না, তাই না? হ্যাঁ, হয় না। হ্যাঁ, কালকে আমি কেমিস্ট্রি ক্লাস আমি নেবো কালকে থেকে। আপাতত আমি নিচ্ছি, তারপর যদি যে ভাই ক্লাস নেওয়ার কথা, ভাই যদি ক্লাস নেয় তাহলে ভাই নিবে, না নিলে যে কয়দিন আর কি এটা কন্টিনিউ হয়। আমি কেমিস্ট্রি ক্লাস তোমাদের কন্টিনিউ করবো। তো তোমরা সবাই আসলে কালকে আসবা। কালকে ক্লাসে 2টা বা 3টার সময় থাকতে পারে। সো আর কালকে পরে যেহেতু আবার একদিন গ্যাপ পাচ্ছ ফিজিক্স ভাই ক্লাস করার জন্য। কালকে শুক্রবার ক্লাস আছে তো? হ্যাঁ, একই ক্লাস, এই বায়োলজি ক্লাস। হ্যাঁ। হ্যাঁ, বায়োলজি ক্লাসটা বিকালে 4টা থেকে, আর আমার ক্লাসটা হলো 2টা থেকে 2টা থেকে নিব সম্ভবত। 2টা থেকে কি তোমাদের সমস্যা হয় নাকি? শুক্রবার ক্লাস 4টায়? 4টা না, বায়োলজি ক্লাসটা সম্ভবত 4টাতে। আমি হ্যাঁ, শুক্রবার ওইটা তো হলে সমস্যা নেই। ইদানিং 3টায় করাইতেছি ইদানিং। ও আচ্ছা, টাইমিং এর সমস্যা নেই। সো যদি 3টার সময় করায় সমস্যা নেই, টাইমিং এর সমস্যা হবে না, ওটা রাতের মধ্যে জানতে পারবা কার ক্লাস করার সময়। বাট কালকে কেমিস্ট্রি ক্লাস থাকছে, সো সেই ধরনের প্রিপারেশন নিয়ে রাখো। কালকে আচ্ছা, কেমিস্ট্রি ঠিক ক্লাস আছে। থাকছে, ঠিক আছে ভাই। কালকে কেমিস্ট্রি ফার্স্ট ক্লাস থাকছে তোমাদের। সো আর কারো কোনো সমস্যা নাই ভেক্টরের? আর কারো কোনো সমস্যা? ভাই আপাতত নাই। সো আর কারো কোনো সমস্যা নাই, এর মানে হচ্ছে দুইটা, হয় বাকি সবাই সবকিছু পারতেছো, আর না হয় তোমরা পড়াই শুরু করো নাই। ভাই সো বাকি যারা সবাই এখনো চলেই গেছে। চলেই আচ্ছা, গেছে। সো সো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। তোমাদের সবাইকে ধন্যবাদ।